নমস্কার। রিপাবলিক বাংলার এই সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারের দিকে গোটা ভারত তাকিয়ে রয়েছে এবং গোটা বিশ্বজুড়ে যারা বাঙালি তারাও এই মুহূর্তে জানতে চাইছেন একজন মানুষকে নিয়ে। সেই মানুষটি আমরা দেখেছি আদালতে, এবং আদালতে তার একের পর এক, আমি এক্ষেত্রেও বলবো ল্যান্ডমার্ক জাজমেন্ট, এবং ওই নায়ক ছবির মতন, উত্তম কুমারের নায়ক নয়, অনিল কাপুরের নায়ক ছবির মতন প্রতিদিন কিছু না কিছু করে গোটা সিস্টেমকে নাড়িয়ে দেওয়া সেই ভদ্রলোক এই মুহূর্তে রয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জননেতা হিসেবে প্রথম সাক্ষাৎকার বলাই যেতে পারে, কারণ আপনি জননেতা হয়ে গেছেন। হাজারে হাজারে মানুষ রাস্তায় দেখছিলাম। আমি জানি না জননেতা হয়ে গেছে কিনা। আমি চাইবো যে মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দিতে। অভিজিৎবাবু, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি যোগাযোগ করছিলাম এবং গোটা বাংলার মানুষ, বহু মানুষ যোগাযোগ করছে। আমার অদ্ভুত লাগলো আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা, আমি এখনও দেখছি। সেখানে আপনার, যেখানে হোয়াটসঅ্যাপে আপনি লিখে রাখেন 2-3 শব্দ, আমরাও লিখে রাখি, সেখানে আপনি লিখেছেন, তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে হয়তো বা কিছু হয়। হেমন্ত মুখোপাধ্যায়ের গান, প্রথম লাইন, এমন একটা ঝড় উঠুক কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে না পারে। কোন ঝড়? ঝড়টা কি আসন্ন? 2024 আই অফ দ্য সাইক্লোন, আর 26-এ ল্যান্ডফল। আমার তাই মনে হয়, এটা আমার বিশ্বাস, এবং এটা আমি যেন টের পাচ্ছি। আপনি টের পাচ্ছেন? ঝড় আসার আগে একটা টের পাওয়া যায়, স্তব্ধ বাতাস। আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে আপনি মানে ঠিকই করে নিয়েছেন যে হেড অন ফাইটে যাবেন, মানে একেবারে একবজ্ঞাভাবে আপনি, পার্ডন মাই ওয়ার্ড জাস্টিস, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়াইটা লড়ছেন। এটাই কি সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো লড়াইয়ের প্রশ্ন নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন সিজনড পলিটিশিয়ান বলে মনে করি, এবং তিনি যেভাবে সিপিএমের আক্রমণ প্রতিহত করে নিজে মার খেয়ে হসপিটালে ভর্তি থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যেভাবে বিরোধী রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন, তাতে আমার তার প্রতি শ্রদ্ধাই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটাও আপনি আমার সামনে আর করবেন না, আমিও এই নামটা উচ্চারণ করব না। একজনকে আপনি তালপাতার সেপাই বলেছেন। হ্যাঁ, তালপাতার সেপাইদের তালপাতার সেপাই বলতে হবে। এবং অনেক লোক আছেন, তারা তো এই তালপাতার সেপাই বা সেই ধরনের, তারা তো কোনো রাজনীতিবিদই না, তারা ক্রিমিনাল। রাজনীতির মুখোশ পরে সব করে বেড়ান। অভিজিৎবাবু, আপনি যখন আপনার এই সিদ্ধান্তটি নিলেন এবং পদত্যাগ করলেন, তারপর রিপাবলিক বাংলায় প্রথম এই সাক্ষাৎকার, তার মাঝে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার মধ্যে থেকে আপনি প্রেস কনফারেন্স করেছেন, গোটা বাংলাকে আপনার কথা জানিয়েছেন, আপনি বিজেপিতে যাচ্ছেন এটাও বলেছেন। কিন্তু তার পাশাপাশি একটা খুব বড় ঘটনা কিন্তু এই মুহূর্তে, এখন প্রতি সেকেন্ডে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এবং এটাকে অর্কেস্ট্রেট করানো হচ্ছে। বিভিন্ন লোকে মেসেজ করছে এবং পোস্ট করছে একটা জিনিস, তৃণমূলের একটা বড় অংশ থেকে, আমি নির্দিষ্টভাবে বলছি, আপনার 80% রায়ের উপর নাকি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হয় সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়েছে, নয়তো বাতিল হয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আপনি যদি ব্যাখ্যা করে বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো রায় আমার এখনো পর্যন্ত স্টে হয়ে পড়ে আছে মাত্র 2টো, আর 16টা মামলা, 19টা মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে আবার পুনর্বিচারের জন্য ডিভিশন বেঞ্চের কাছে। সুপ্রিম কোর্ট তো ওখানেই খারিজ করে দিতে পারত 19টা মামলা, করে দিত। 19এর অ্যাপিলেন্ট কে ছিল? স্টেট ছিল, স্টেটেরই তো হার হয়েছে। এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন, কিছু বড় উকিলের আশকারা পেয়ে সোজা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট তাদেরকে পাত্তাও দেয়নি। শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রেও নাকি হাত পা বেঁধে রেখে দিয়েছিল। আপনার কথায়, যাকে আপনি তালপাতার সেপাই বলছেন, সে তো এই কথাও বলেছিল আজকে সিবিআই তদন্ত। মিথ্যে কথা, সে জানেই না। তার পেটে বোমা মারলেও বেরোবে না আইন সম্বন্ধে দূর কথা। কি জানে? আইনের অকাক জানে? কিছু জানে না, অ্যাবসলিউটলি নীল। উনি দাঁড়িয়ে থেকে বারবার যে বলছেন পলিটিক্যালি মোটিভেটেড। কোনটা পলিটিক্যালি মোটিভেটেড? একের পর এক জাজমেন্ট যেগুলো আপনি দিয়েছিলেন। উনি কিছু জানেন না, সেই জন্য। যারা জানেন না তারাই বলছেন, আর 2-1 জন লোক জেনেও বলছেন, তারা বদমাইশি করছেন। মুখপাত্রদের নিয়ে কি বলবো? কেউ টিকি রাখে, কারো টাক, এইসব মুখপাত্র দিয়ে কি কথা বলবো আমি? এইসব চ্যাংড়া ছোড়াদের উত্তর আমি দিতেও চাই না। ওদের একমাত্র মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে আমার খানিকটা পরিচয় আছে।
মানুষটিকে আমার ভালো লেগেছে, এই পর্যন্ত আমি বলতে পারি। বিচারপতি গাঙ্গুলি, অনেকের প্রশ্ন এই মুহূর্তে যে হোয়াটস নেক্সট। আপনি অলরেডি সব কিছু ব্যাখ্যা করেছেন হয়তো প্রেস কনফারেন্সে, কিন্তু তারপরেও আমি জিজ্ঞেস করছি, অনেকগুলো সম্ভাবনা, মানে এটা নিয়ে মাফ করবেন আমাকে, কিন্তু এটা নিয়ে যেন বেট লড়া চলছে যে জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে দাঁড়ালে কোন সিটে দাঁড়াবেন। আমি একদম সরাসরি জিজ্ঞেস করছি, যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি? একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য, মানে একেবারে। না না, আমি জানি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি? আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম। আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো না। আমি আলোচনা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। এদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া দেবো? জাস্টিস গাঙ্গুলি, এই যে বারবার এই ন্যারেটিভটাকে আমি আবারও কেন বলছি, কারণ অনেকে আছেন যারা হাইকোর্টেও হয়তো যাননি, অনেকে লোয়ার কোর্টেও হয়তো জজ সাহেবের সামনে পৌঁছাতে পারেন না, এরকম মানুষও তো বাংলাতে আছে। এই মানুষগুলোকে যদি বুঝিয়ে দেওয়া হয়, দেখো এই ভদ্রলোক যে বিজেপিতে দাঁড়িয়েছে, যে ভদ্রলোক বিজেপিতে এসেছে, সেই ভদ্রলোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের, তাদেরকে ফাঁসানোর জন্য এটা করেছিল, এইটাকে কি করে কমব্যাট করবে দল? এটাকে কি করে কমব্যাট করবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি এখন সংসদীয় রাজনীতিতে? মামলার যে তথ্য, সেগুলো তো পাবলিক রেকর্ড, সেগুলো থেকে তো জানা যাবে যে আমার রায় কোন তথ্যের ভিত্তিতে হয়েছিল। সেটা যতটা সরলভাবে সম্ভব মানুষের সামনে এনে দেব। এখনো খোঁজ চলছে যে মাথাটা কে, টাকাটা কোথায় গেল, মাথাটা কে। এখন তো আপনি মানে না, সে তো মাথা তো আমি জানি না কে, খোঁজ চলছে মাথা কে। মাথা তো একটা আছেই, ধরা পড়বে। আমার ধারণা ধরা পড়বে, আজ নয় কাল। এই সিদ্ধান্তটাকে কি হঠকারী সিদ্ধান্ত বলবো, না ওয়েল প্ল্যান্ড বলবো, না দীর্ঘদিন ধরে ভাবা সিদ্ধান্ত বলবো? পলিটিক্সে জয়েন করা আর 5 মাস পরে পলিটিক্সে এলে, মানে হঠকারী সিদ্ধান্ত তো নয়, ওয়েল প্ল্যান্ডও আপনি বলতে পারেন না, কারণ আমি আগে কিছু প্ল্যান করিনি। আমি যখন দেখলাম যে এই দুষ্কৃতী দলদের মুখপাত্র তারা দিনের পর দিন অপমানজনক মন্তব্য করে যাচ্ছেন, যা বলা উচিত নয় জুডিশিয়ারি সম্বন্ধে বা জাজ সম্বন্ধে, সে সম্বন্ধে তাদের কাণ্ডজ্ঞানও নেই, সেগুলো বলে যাচ্ছেন, আমি সেগুলোকে ধর্তব্যের মধ্যে আননি, না এনে আমি আমার কাজ চালিয়ে গেছি। তারপর আমার মনে হলো যে তারা যখন এত আহ্বান করছেন যে খোলা মাঠে আসুন, ময়দানে, রাজনীতির ময়দানে আসুন, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন? ওটাকে আমি চ্যালেঞ্জ বলে মনেই করি না, ওটা তারা একটা আহ্বান জানাচ্ছিল ঠিকই, তারা বলছিল, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেলাম, ঠিক আছে যাই। এবার আপনি ধর্ণা মঞ্চে যাবেন? চাকরি প্রার্থীরা যারা ঈশ্বর মনে করে আপনাকে এখন, তাদের কাছে যাবেন? দেখুন, চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ সম্বন্ধে আমার নিজস্ব রিডিং হচ্ছে যে এই ধর্ণাটা দেওয়ার কোনো মানে হয় না, এটা আমি আগেও বলেছি। এরা কেন ধর্ণা দিচ্ছে এখনো পর্যন্ত তাও আমি জানি না। এদের যদি সত্যিই চাকরি পাওয়ার কোনো সেই সম্ভাবনা থাকতো তাহলে তারা কোর্টেই আসতো। ওই ধর্ণামঞ্চ থেকে এসে কোর্টে এসে চাকরি নিয়ে একাধিক লোক চলে গেছে, চাকরি করছে। ধর্ণামঞ্চেরা বসে আছেন কেন? ওদের ধারণা কিছু তৃণমূলেরই কিছু লোক আছে ওখানে, তৃণমূলেরই কিছু দালাল টাইপের লোক আছে, তারা ওইটাকে চালাচ্ছে কোনো কারণে, যদি তালে গোলে মালে একটা কোনোভাবে চাকরি পেয়ে যায়। মানে আপনি বলছেন চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে তৃণমূল কংগ্রেস ইনক্লুড করে ফেলেছে, ভেতরে ঢুকিয়ে ফেলেছে ট্রোজান হর্স? অবশ্যই অবশ্যই। এবং আন্দোলনটাকে ভেঙে ফেলতে চাইছে? না, আন্দোলনটাকে ভেঙে ফেলতে চাইছে না, কিন্তু এই আন্দোলনটাকে জিইয়ে রাখছে। লাভ তৃণমূলের, যেহেতু আমরা তোমাদের চাকরি দিতে চাইছি, কিন্তু এই বিকাশ ভট্টাচার্যের দল এরা দিতে চাইছে না। আমাকে বিকাশ ভট্টাচার্যের দলের অঙ্গ বলে কিছুদিন আগে মনে করতো, কারণ ওদের গরু হারিয়েছে, ওরা জানে না যে কাকে কি বলতে হয়। এই বিকাশ ভট্টাচার্যের দল অমুক তমুক এইসব। তৃণমূল কি প্যানিকড হয়ে গেছে? মানে সন্দেশখালীতে আপনি দেখলেন? শুধু সন্দেশখালী না, তৃণমূল বহুদিন ধরেই প্যানিক, যখন দেখছে যে জনজাগরণ এবার ঘটে যাবে যে কোনো সময়। তৃণমূল তো আমি বলছি বারে বারে যে তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে, তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে,
তৃণমূল ভেতরে ভেতরে নিজেদের মধ্যে অবিশ্বাস এমন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে যে তৃণমূল আর কোনো, ওটা তো কোনো রাজনৈতিক দল নয়, পলিটিক্যাল পার্টি নয়, ওটা একটা যাত্রা পার্টি। তৃণমূল কংগ্রেস যাত্রা পার্টি? হ্যাঁ অবশ্যই, তাছাড়া কি, ওদের প্রোডাকশনের নাম হচ্ছে মা মাটি মানুষ। কিন্তু এত মা, এত মাটি, এত মানুষের লড়াইকে আপনি এক কথায় বলে দিচ্ছেন যাত্রা পার্টি? অবশ্যই যাত্রা পার্টি ছাড়া কি, কি করে ওরা? ওটা পলিটিক্যাল পার্টি, ক্লাবের মতো। কিছু লোক আছেন সৌগত রায়টার মতো এরকম, যারা অনেকদিন ধরে সংসদীয় রাজনীতিতে আসেন, তারা থাকলেই একটা দল কি রাজনৈতিক দল কি রাজনীতি, কি পলিটিক্যাল ফিলোসফিটা কি? তৃণমূলের পলিটিক্যাল ফিলোসফিটা কি? বলছে যে যাত্রাটা হচ্ছে মামাটি। বিজেপিকে ঠেকানো। বিজেপি আবার ঠেকানোর কি আছে? বিজেপি সাম্প্রদায়িক বলছে। অত্যন্ত বাজে কথা, আদৌ বিজেপি সাম্প্রদায়িক নয়। আপনি কি ধর্মভীরু? ধর্মভীরু নয়, কিন্তু আমি ধর্ম মেনে চলি এবং আমি ওপরওয়ালায় বিশ্বাসী। শ্রী রামচন্দ্র বিশ্বাসী ও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি? রামচন্দ্র যদি ঐতিহাসিক চরিত্র হন তাহলে তো অবশ্যই বিশ্বাসী। কিন্তু পৌরাণিক চরিত্র বলেছে, হ্যাঁ, রামকে তো সুপ্রিম কোর্ট লিগ্যাল এন্টিটি বলেছে। লিগ্যাল এন্টিটি বলা হয়েছে, রাম একটা ডেইটি, যে কোনো ডেইটি লিগ্যাল এন্টিটি। আচ্ছা, যে কোনো ডেইটি, এই যে আমাদের এখানে এত দেবোত্তর সম্পত্তি আছে, যে দেবতার নামে সেই সম্পত্তিটা উৎসর্গ করা আছে, সেই দেবতাকে সবসময় একজন মাইনর বলে ধরে নেওয়া হয় এবং সেই মাইনরকে রিপ্রেজেন্ট করে ট্রাস্টি বোর্ডের কেউ, বা যাকে বলা হয়েছে উইলে যে একে রিপ্রেজেন্ট করবে ইনি, মাইনর বলে ধরে নেওয়া হয় এবং সেই জন্যই ডেটি বলা হয়েছে। তো রামচন্দ্রকে যদি আপনি ঐতিহাসিক চরিত্র বলেন তাহলে আমি বিশ্বাস করবই, কারণ একটা সেতু পাওয়া গেছে যার পাথরগুলো ওই জায়গায় কখনো ছিল না, ওইখানে পাওয়াই যায় না, এই পাথরগুলো এসছে, আমি বিশ্বাস করতে রাজি। অনেক অনেক অব্যাখ্যাত ঘটনা আছে যা আমি বিশ্বাস করতে রাজি। মানে আপনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিছুদিন জানি না কুলিং অফ পিরিয়ড নেবেন কিনা, কিন্তু সেই তার মাঝে অযোধ্যায় রাম মন্দিরে যেতেও পারেন ঘুরতে। যাবো না, এখন খুব ভিড় হচ্ছে, একটু ভিড়টা কমুক তারপর যাবো। কুলিং অফ পিরিয়ড কেন নিলেন না? আমন্ত্রণ আছে জাস্টিস অভিজিৎ? হ্যাঁ, আমন্ত্রণ আছে। কুলিং অফ পিরিয়ড কেন নিলেন না? একেবারে মানে সকালবেলা কলকাতা হাইকোর্ট কালো কোট ছেড়ে এখন আপনি জাস্ট শার্ট পরে, হয়তো কাল প্রয়োজনটা কি কুলিং অফ? সবাই যে অনেকে সমালোচনা করছে, সমালোচনা তো করতেই পারে। জজ সাহেব রাজনীতিতে চলে এলো, এটা হয়েছে? চলে আসবে। জজ সাহেব সমাজের বাইরের মানুষ নন, তিনি রাজনীতিটাকে বাইরে রেখে কোর্টে বসে ওইখানে যে বিচার করা সম্ভব সেই বিচারটা করেন, রাজনীতিটা করেন না। সে যতই বলুক, মুখপাত্ররা যতই চেঁচান, তিনি রাজনীতি করেন না। আমার একটা জাজমেন্টও কোনো রাজনীতির ছাপ নেই। মানে আপনার একটাও জাজমেন্ট নিয়ে আপনার কথায় যারা আপনি নামও নিতে চান না, সে যদি কালকে সুপ্রিম কোর্টে বলে যে মিলর্ড দেখুন এই ভদ্রলোক, হ্যাঁ বলুক না, আমি চাই তো। আপনি চান? হ্যাঁ আমি চাই, আমি চাই। এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে, এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে। আমি তাদের 1 মিনিটে সেই থিওরিটা বলে দিতে পারি, কিন্তু আমি তাদেরকে শেখাবো না, আমি তাদের টিচার নই, আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। তারা জান না, গেলেই তাকে 2 মিনিটে বুঝিয়ে দেবে, এবং এই মামলাটা রিজেক্ট হতে 2.5 মিনিটের বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্টে। হ্যাঁ, যে কোনো কোর্টে, শুধু সুপ্রিম কোর্ট কেন, যে কোনো কোর্টে। বিজেপিতে কার সাথে মানে এখন কথাবার্তা হচ্ছে? কালকে প্রধানমন্ত্রীর র্যালিতে আপনি কটায় যাবেন? না, আমি তো এখনো অফিসিয়ালি যোগদান করিনি, হয়তো যোগদান করবো 7 তারিখে, 7 তারিখ বা তারপরে 7 তারিখে, তারপরে তো 7 তারিখের পরে বিজেপি রাজনৈতিক দল হিসেবে আমাকে যেরকম দায়িত্ব দেবে, কোথায় দাঁড়াবেন সেটা খুব ইম্পর্টেন্ট। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম তমলুকে নাকি আপনি দাঁড়াচ্ছেন। আমি সত্যি জানি না এটা আপনার নিজের ইচ্ছা? ডায়মন্ড হারবারে আমি আবার নামটা নিয়ে ফেলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যেখানে আমার কোনো জায়গায় দাঁড়ানোর কোনো ইচ্ছা আমাকে প্রকাশ করতে হবে না, এটা তারা প্রকাশ করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যখন বলবেন যে তুমি ওখানে দাঁড়াও বা এখানে দাঁড়াও, তখন আমি সেখানে দাঁড়াবো। তারা যদি বলেন যে না তোমায় এখন দাঁড়াতে হবে না, আমি দাঁড়াবো না। সিপিএম, কংগ্রেস, মানে তৃণমূল বিরোধী যে দলগুলো রয়েছে, যারা একটা সময় আপনাকে ঈশ্বরের আসনে বসিয়েছে এবং বলেছে আপনি সেই মুক্ত বাতাসটা আনতে পারেন, সেই দলগুলোকে আহ্বান করবেন আপনার সিটে যাতে আপনাকে জেতানো হয়? কারণ কি লড়াইটা তো জাস্টিস গাঙ্গুলি বনাম চাকরি চলতে করবো। যারা ভালো মানুষ আছেন তারা যদি বোঝেন যে তাদের রাজনৈতিক দল সেই সিটে জিতবেন না, তাহলে সেই ভোটগুলো নষ্ট না করে আমি বলবো ওই দুষ্কৃতীদের দলকে না দিয়ে বিজেপিকে দিন। সিপিএম তো এর আগে বিজেপি ভোট দিয়েছে, এটা তো প্যাচে ফেলে দিতে পারেন। মানে সিপিএম তো এর আগে বিজেপিকে ভোট দিয়েছে বলেই তো বিজেপির পার্সেন্টেজ এত বেড়েছিল। এখন বিজেপির সাপোর্টার অনেক বেশি। আমার ধারণা 24-এ ওই সিপিএম এর ভোটটা বিজেপিতে গেলে ভালো হবে, এটা বলছেন? না, হ্যাঁ যেতেই পারে। সিপিএম তো এখন কোনো দিশা দেখাতে পারছে না।
আপনি বড় কথা বলছেন, মানে সিপিএম এর বহু মানুষ তো আপনাকে সিপিএম হিসেবে বলতো। হ্যাঁ, বলতো আমার সঙ্গে তো বামপন্থী লোকেদের যথেষ্ট যোগাযোগ এবং হৃদ্যতা সক্ষতা ছিল। আমি কোনোদিন বামপন্থী রাজনীতি করিনি। তাও তাদের আশাভঙ্গ করছেন তো আপনি। তারা আশাভঙ্গ কিছু করছে না, তারা নিজেরাই নিরাশ। আমাকে আর আলাদা করে আশাভঙ্গ করতে হবে না। এই মুক্তির পথটা কোথায় জাস্টিস গাঙ্গুলি? মানে এই নিরাশ যে শব্দটা বললেন, মুক্তির পথ হচ্ছে ভদ্র মানুষদের, লেখাপড়া যারা মানুষদের রাজনীতিতে যোগদান করা, প্রথম কথা। যারা রাজনীতির সম্বন্ধে দুটো কথা বলতে পারবেন, যারা রাজনীতি করা বলতে বোমাগুলি বোঝেন আর পুলিশকে নিজের দলে আনা বোঝেন কোনোভাবে, উৎকোচ দিয়েই হোক বা ভয় দেখিয়েই হোক বা পোস্টিংয়ের ভালো পোস্টিংয়ের টোপ দিয়েই হোক, তারা রাজনীতিবিদ নন, তারা দুষ্কৃতকারী। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পারবে এই দুর্নীতি, এই ক্ষমতায়ন, এই এত ঘোড়া কেনা বেচার মাঝে যে রাজনীতিটায় আমরা দেখে অভ্যস্ত, সেই রাজনীতিতে আপনার এই সাদা শার্টে একটাও কালো দাগ না লাগিয়ে আপনি পারবেন? না, নিশ্চয়ই কালো দাগ লাগবে। রাজনীতিতে নামলেই কালো দাগ লাগবে। এটা জেনেও নামছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এটা জেনেই নামতে হবে। এটা জেনেই নামতে হবে এবং তারপরে মানুষ বুঝে নেবে যে এই কালো দাগটা সত্যি ওনার জামায় লাগা উচিত ছিল কিনা। কালো দাগ তো লাগবেই, কার জামায় লাগেনি? জামায় লাগেনি, বিধান রায়ের জামায় লাগেনি, প্রত্যেকের জামায় লেগেছে। মানুষ বুঝে নিয়েছে কে কি ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের জামায় লাগেনি, প্রফুল্ল সেনের জামায় লাগেনি, পরে মানুষ বুঝে নিয়েছেন যে প্রফুল্ল সেন ওই বাড়িটা, বিরাট যে বাড়িটা, মনে আসছে না নামটা, এর মুখে আপনার ববিডিবাগের মুখে, ওই বাড়িটার মালিক প্রফুল্ল সেন নন। মানে ইতিহাস আপনাকে নিষ্কষিত করবে, হিস্ট্রি উইল অ্যাবসলভ ইউ। হিস্ট্রি করবে না সমসাময়িকতা করবে সে প্রসঙ্গে আমি কিছু বলছি না, কিন্তু মানুষ বুঝে নেবে, মানুষ বোকা নয়। কিন্তু মানুষ তো বারবার, তৃণমূল কংগ্রেসের বহু মানুষ তো সমর্থক তো তারা বলেন যে আপনি এখন প্রকাশ্যে নারদার ভিডিওতে যাদের দেখা গেছিল তাদের সাপোর্টে কথা বলছেন। সাপোর্টে তো কথা বলছি না, আপনি বলেছেন তো। শুভেন্দু অধিকারী আমি ব্যাখ্যা করছি আইনজীবী হিসেবে আমি যেটা দেখেছি সেটাই পড়ে আসছি। আগে বলে দিচ্ছি যে নারদা একটা সম্পূর্ণ চক্রান্ত। এটা কোনো ওই কি যেন স্টিং অপারেশনই নয়, চক্রান্ত, একদম চক্রান্ত। কার চক্রান্ত? কে? ওই তালপাতার সেপাই বলে কে একটা আছে, তাকে এখন সেনাপতি না কি বলে ডাকে, সে তার খুড়শ্বশুরকে দিয়ে, খুড়শ্বশুরের কোম্পানি হচ্ছে ওই যাদের সম্বন্ধে সদ্য জিজ্ঞাসাবাদ করে এলেন না মুকুল রায়কে, ইডি ঝাড়খণ্ডের, তখন এমপি ছিলেন, তার কেডি সিং, তার কোম্পানিকে দিয়ে, কি নামটা ছিল যেন, নামটা ভুলে যাচ্ছি আমি। জজ সাহেব এখনো আমাকে সংবাদ মাধ্যমকে দিয়েই নামগুলো বলাচ্ছেন। না, আমি বলা, আমি সত্যি অ্যালকেমিস্ট। দেখুন, আমি এইসব দুষ্কৃতকারীদের নাম মনে রাখতে পারি না। আমাকে আপনি বলুন মানিক বন্দ্যোপাধ্যায়, বাড়িতে ঋত্বিক ঘটকের ভাবা প্র্যাকটিস করো। অবশ্যই ভাবা প্র্যাকটিস করা দরকার। তো বাঙালি না ভাবতে ভাবতে আজকে বাঙালি ক্লিয়ে পরিণত হচ্ছে, ভাবতেই হবে। যা বলছিলাম নারদা তো সে চক্রান্ত করে সে যখন রাজনীতিতে আসতে চাইছে, রাজনীতিতে একটা ফুটস্টেপ চাইছে, ঠিক আছে, কারণ রাজনীতি একটা কামানোর মাধ্যম, ঠিক আছে, তার কিসের ব্যবসা আমি এখনো জানি না, মানুষও জানে না। অথচ কোটি কোটি টাকা, বিরাট বড় বাড়ি। এবার যদি আমার নামে কি বলবে এসে দেখে যাবে। আমার তো প্রতি সময় প্রতি বছর ট্যাক্স দেওয়া হয় না। এবার যদি আপনার বিরুদ্ধে একটা মানহানির মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কেউ করবে, বলে যে ক্রমাগত আমাকে মেলাইন করে গেছে, এখন রাজনীতিতে এসেও মেলাইন করছে। কোথায় ক্রমাগত মেলাইন? আমি ক্রমাগত এতে বসে কোনোদিন মেলাইন করিনি। আর এখন আমি যেটা বলছি তার সত্য কথা বললে কখনো মেলাইন হয় না। এটা হচ্ছে আইন। এবার সেই আইন না বুঝে তিনি যদি এখন অভিষেক মনু সিংভিকে ধরেন আইন তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তিনি বুঝিয়ে দেবেন, তার মতো করে পয়সা নিয়ে দেবেন। যেটা বলছিলাম, তো তিনি তখন রাজনীতিতে একটা ফুটস্টেপ পাওয়ার জন্য সিনিয়র নেতাদের একটা পাকে চক্রে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করছিলেন, বুঝতে পেরেছেন? সেই করতে গিয়ে ওই নেতাদেরকে ওই যে শুভেন্দু অধিকারী যে সাংবাদিক তাকে ব্যবহার করেছিলেন, করে ওটা করেছেন, ঠিক আছে। এটা তো সম্পূর্ণ সেই তালপাতার সেপাইয়ের চক্রান্ত। এই তালপাতার সেপাই যাকে বলছেন, সেই তালপাতার সেপাইকে ঘিরেই তো বর্তমানে যে রাজনৈতিক দলটা, শাসক দল, তারা তো একটা ফেস হিসাবে তাকে নিয়ে আসছে। হয়তো 2000 তাকে ঘিরে আজকে তার পিসি যদি রাজনীতি থেকে অবসর নেয়, দেখবে সে নর্দমায় পড়ে আছে। কি বলছেন? একদম স্ট্রেট আওয়ে বলে দিচ্ছেন, তাকে ছুঁড়ে ফেলে দেবে নর্দমায় ববি হাকিমরা। আমি অবাক হয়ে যাচ্ছি। এটাকেই কি চোখে চোখ রাখা ইন্টারভিউ বলে? না আপনার এতটা রাগ ওনার প্রতি, ব্যক্তি রাগ আছে? না, আমার কোনো রাগ নেই কারোর ওপর।
আমার কথা হচ্ছে যে রাজনীতিটাকে কলুষিত করা চলবে না। রাজনীতি কলুষিত কি উনি করেছেন? ওনাদের অনেকে করেছেন, শুধু উনি কেন করবেন, আর অনেকে করেছেন। এই ওদের দল ওদের এ প্রাপ্ত ওদের বদান্যতায় একজন খাঁচায় থাকা সাংবাদিক, খাঁচায় ছিলেন ভুবনেশ্বরে, তিনি আবার নতুন একটা চ্যানেল খুলে আজে বাজে বকেন। একটা হাউস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে ওভারনাইট, তার সেও তো হয়েছে। পুলিশকে ব্যবহার করা হচ্ছে বারবার। আমরা নিজেরাও রিপাবলিক বাংলার তরফ থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে আমি যেটা বলেছি, যেটা আমি দেখেছি, শুভেন্দুর হাতে কতগুলো কাগজের মোড়ক দেওয়া হয়। শুভেন্দু অধিকারী কাগজে মোড়া টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ ছিল। কাগজে মোড়া যেটা নিচ্ছিলেন, শুভেন্দু বলেছেন 5, 10, কে বলতে পারে 50, ভেতরে কি আছে? আমার প্রথম প্রশ্ন, ভেতরে কি গোলাপ ফুল থাকবে? গোলাপ ফুল থাকুক আর হাফ প্যান্টই থাকুক, আপনাকে প্রথম আমার প্রশ্ন হবে একজন আইনজীবী হিসেবে, যে আপনি দেখেছেন কাগজের ভেতরে কি ছিল? না, আমি কাগজ দেখেছি। তাহলে মানে কাগজের মধ্যে তো টাকা থাকবে বলে অভিযোগ করা হয়েছে। টাকা অভিযোগ হতে পারে, একজন একটা কাগজ 5টা গোলাপও থাকতে পারে, 5টা গোলাপ থাকতে পারে, সেটা হাফ প্যান্টুল থাকতে পারে, পুরোনো পাঁজি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, টাকা নাও থাকতে পারে। আপনি তো বসে বসে একটা গোটা কেসকে আপনি ডিসমিস করে দিলেন। হ্যাঁ, করে দেওয়ার মতো তো। শুভেন্দু অধিকারীকে খালাস করে দিলেন। যদি একটা মিথ্যা অভিযোগ হয়, সে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই হোক বা সৌগত রায়ের বিরুদ্ধেই হোক, আইনজীবী হিসেবে আমার যখন আইনজীবী সত্তা জেগে উঠবে, তখন আমার প্রথম প্রশ্ন হবে যে ভেতরে কি ছিল? আপনি দেখেছেন, ক্যামেরায় দেখা গেছে ভেতরে কি ছিল? কেউ তোয়ালে মুড়ে নিয়েছেন, কেউ সরাসরি নিয়েছেন। যিনি সরাসরি নিয়েছেন তিনি ধরা পড়বেন। এটা তো কোনো প্রমাণই হচ্ছে না, শুধুমাত্র অপপ্রচার হচ্ছে। আর এটা প্রথম কথা চক্রান্ত করা হয়েছিল। এই চক্রান্তটাই বরাবর ছড়িয়ে এসেছে। সন্দেশখালী থেকে এই চক্রান্তটা ভয়ানক বুমেরাং হয়ে গেল না? কোন চক্রান্তটা? এই যে শেখ শাহজাহানদেরকে, মানে আমি বলতে দ্বিধা নেই, আমি টানা লাইভে বলে যাচ্ছি যে মাফিয়া রাজ, মমতা বন্দ্যোপাধ্যায় এন্ডোর্স করছেন শাহজাহানদের, অ্যাসেম্বলিতে বসে বলছে। তারপর সেই শাহজাহানকে ঢোক গিলে গ্রেপ্তার করছে আইপিএসরা, তারপরে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। মানে এদেরকে শাহজাহানের গ্রেপ্তারিতে আমি দেখতে পেয়েছি, আজকে সিবিআই দিল না, আমি বলছি তো সিবিআই দিল পরে। শাহজাহানের গ্রেপ্তারিতে এবং শাহজাহানের বিরুদ্ধে যে ধারায় চার্জগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে আমি দেখতে পেয়েছি যে পুলিশ বা পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা তৃণমূলের যে অঙ্গুলি হেলনে চলতো, সেখান থেকে একটু একটু করে বেরিয়ে আসছে। তাদের নিজেদেরও তো উর্দির প্রতি একটা শ্রদ্ধা আছে। প্রধানমন্ত্রীকে নালিশ করে এসেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, যে লিস্ট দিয়ে আইপিএস অফিসাররা যারা দলদাসের মতন কাজ করছে। অনেকে আছেন তো, আবার অনেকে বেরিয়েও আসছেন। আবার কালকে বকাও খেয়েছেন ইলেকশন কমিশনের কাছে আইপিএসরা। ও বকা টকা খেয়েছেন কিনা আমি জানি না, সম্বন্ধে আমি কিছু বলছি না, কিন্তু আমার তো ভোট করতে দেবে না স্যার। হ্যাঁ, ভোট করার জায়গা, যদি কেউ কোনো বিজেপি কর্মী, বাম কর্মী ভোট করতে যায়, সে যদি মানে কাউন্টিং সেন্টার বা পোলিং সেন্টারে যদি বসতে না পারে, ভোটটা হবে কি করে? দেখা যাক। এবারে আপনার কাছে কি কোনো প্ল্যান আছে? আমার কাছে অবশ্যই প্ল্যান আছে, সেই প্ল্যান আমি বিজেপির ঊর্ধ্বতন মহলে বলবো। মানে কনফিডেন্স, আপনি বাংলার মানুষকে চোখে চোখে কনফিডেন্সটা দিতে পারছেন যে নির্ভয়ে ভোট দিতে যান এবার? যদি আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানের বিন্দুমাত্র 20% কাজে লাগানো হয়, তাহলে এই তৃণমূল আর খুঁজে পাবেন না। তৃণমূল এই টোটকা, হ্যাঁ, এটা একটা সময় আমরা দমদম দাওয়াইয়ের কথা শুনেছিলাম, এটা তো সল্টলেক দাওয়াই, সম্পূর্ণ অহিংস দাওয়াই, অহিংস দাওয়াই, একদম অহিংস দাওয়াই। তৃণমূলকে খুঁজে পাবে, তৃণমূল জানেই না পলিটিক্যাল বিরোধিতার মোকাবিলা কি করে করতে হয়। আপনি বলছেন এবার অ্যাসিড হাতে আপনি বিভিন্ন গর্তে ওই অ্যাসিড এবং পোকামাকড় বের করার? কোনো অ্যাসিড নেই, গর্তে গর্তে হরিনাম সংকীর্তন শোনানো হবে, দেখবেন তাতেই ইঁদুর মরে গেছে। হরিনাম সংকীর্তন শোনানো হবে? হ্যাঁ, হরিনাম সংকীর্তন, জয় শ্রীরাম বললেই দেখবেন ইঁদুর মরে গেছে। তা পাল্টা যখন চরম চরম ঢাক বাজাবে বিভিন্ন নতুন নতুন অনুব্রত, শাহজাহানরা, নতুন নতুন অনুব্রতের জন্ম হয়, তবে তো সেই জন্মটাই তো হবে না। আপনি আজকে আমি শুনছিলাম প্রেস কনফারেন্সে বলছেন ঝাঁটা লাঠি হাতে তৃণমূল কর্মীদের বাড়িতে চলে যাবে, এটা তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্নটা ছিল যে এই আসন্ন নারী দিবসে আপনার কি বার্তা থাকবে? নারী দিবসে গোলাপ ফুলের জায়গায় ঝাঁটা হাতে মহিলারা তৃণমূল কর্মীদের বাড়ির সামনে যাবে? তৃণমূল কর্মীদের বাড়ির সামনে যাবে না। যে তৃণমূল কর্মীরা বা যে মানুষেরা, সন্দেশখালীর মতো ঘটনা বিভিন্ন জায়গায় তো ঘটছে, এ খবর আমাদের কাছে আসছে, আপনাদের কাছে নিশ্চয়ই আসছে। শুধু সন্দেশখালীটা বিচ্ছিন্ন জায়গা নয়, সেই মহিলাদের কাছে আমার বার্তা হচ্ছে যে আপনারা ঝাঁটা এবং লাঠিও নিয়ে যে মানুষগুলো এই কাজ করে, তাদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান,
সে তৃণমূল না হয় যদি অন্য আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতনই বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এটাই বলেছিলেন এবং এই কেসটা আদালতে গেছিল। শুভেন্দু অধিকারী, কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল নেতারা বলেছিলেন, মাফ করবো, তৃণমূল নেতারা বলেছিলেন। আপনি মানে স্পিকটি নট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আপনি নেবেন না কোথাও। এটা কে সে? এমন আর পরে সাংসদের নাম দেবেন না। একটা কোম্পানি যার সিইও তিনি। এরকম অনেক কোম্পানিতে দালোয়ান চাকর সব সিইও হয়ে থাকে, ডিরেক্টর হয়ে বসে থাকে। এরকম অনেক কোম্পানি, ফেক কোম্পানি, জাল কোম্পানি আছে, আমাদেরকে মেনে নিতে হবে নাকি? আমি আমার এতেই তো সেদিন ধরা পড়েছে। আমি বসেছিলাম ইজলাসে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা এই কোম্পানিটা প্রাইভেট কোম্পানি না পাবলিক কোম্পানি? তারা জানে না। তারপর বললো আমরা তো চট করলে সুপারভাইজার, আমাদেরকে 10,000 টাকা বেশি মাইনে দেবে বলেছে, দিয়ে ডিরেক্টর করে দিয়েছে। আমি তখন ইডি এবং এসএফআইও দুজনকেই তদন্তে লাগিয়েছি। এই জায়গাগুলোতে এবার মিস করে যাবেন, এবার আর তদন্তে কি করে লাগাবেন? কে মিস? আমি করবো না তো, অন্য জাতিরা তো আছেন, তারা করবেন। মানে হাকিম বদল হলেও হুকুম বদল হবে? কখনো হবে না, হওয়ার কথাই না, হওয়ার কথাই না। কেন হবে? মানুষের যে আস্থার জায়গাটা তৈরি করেছিলেন আপনি, কোথাও মনে হয় মানে আপনি তো এই যে দু কামরার ফ্ল্যাট, দর্শকদেরও বলি, দু কামরার ফ্ল্যাটে মধ্যবিত্ত বাড়ির মতনই বিভিন্ন জায়গাতে অগোছালোভাবে বই পড়ে আছে, কাপড় জামা পড়ে রয়েছে, নলেন করে মিষ্টি খাওয়ালেন স্যার, এটাতে তো দিব্যি 5 মাস পরে অবসর যাপন আপনি টিভিতে রিপাবলিক বাংলা দেখে, অন্য চ্যানেল দেখে, সিনেমা হলে গিয়ে বই লিখে কাটিয়ে দিতে পারতেন। নাম লেখা থাকতো গোটা বাংলায় যে একজন জজ সাহেব গোটা বাংলায় নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। আপনি কেন এই পাকে চক্রে আসতে গেলেন? কিচ্ছু নাম কোথাও লেখা থাকতো না, আর পরেও থাকবে না, সেসব প্রত্যাশা নিয়ে আমি আসিনি। আমি দেখেছি আমার সোনার বাংলা শ্মশান হয়ে যাচ্ছে, ক্রমাগত হয়ে গেছে। ছেলেমেয়েগুলো সব বাইরে, শিক্ষার অবস্থা কি? ছেলেমেয়েগুলো প্রত্যেকটা বাইরে, বাবা মাগুলো কাঁদে। পুরো সল্টলেক জুড়ে তো এখন একটা বৃদ্ধাবাস হয়েছে, প্রত্যেকটা বাড়িতেই বৃদ্ধ বাবা মা, তাদের ছেলেমেয়েরা দুরন্ত রেজাল্ট করে বাইরে চলে গেছেন। কিছু না হলে ব্যাঙ্গালোর গেছেন, দিল্লি গেছেন, পরিযায়ী শ্রমিক হয়ে মুর্শিদাবাদের কাজ, মুর্শিদাবাদের ছেলেমেয়েরা দুবাই চলে যাচ্ছে। বাংলায় থাকছে না কেন? বলছে যে এই যে এত ল্যাংচা হাব হচ্ছে, সেক্টর 5, সেক্টর 6, এত তেলে ভাজাও তো হচ্ছে শিল্প। কাশফুলের বালিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন। হ্যাঁ, যদি কোনো মানুষের এরকম ধারণা থাকে, তাহলে তার দেশে, তার রাজ্যে ওই রকমই শিল্পের প্রগতি এরকমই হবে। অপশন কি, অল্টারনেটিভ কি আছে সেটা এক্ষুনি বলার সময় আসেনি। অনিল কাপুরের নায়কটা দেখেছেন? না, আমি দেখিনি। দেখুন, আপনি তো সিনেমা ভালোবাসেন, গান, সিনেমা ভালোবাসি। সেখানে একদিনের মুখ্যমন্ত্রী হয়ে একজন অভিনেতা অনিল কাপুর সেই চরিত্রে গোটা বাংলা নয় গোটা মহারাষ্ট্রকে পরিবর্তন করেছিল। পর আপনার মতনই প্রায় সাসপেন্ড করছিল, বিভিন্ন লোকের চাকরি বলেছিল স্যাক করে নেব। আপনি কি অ্যাকচুয়ালি এরকম? আপনাকে অনেকে বলে অরণ্যদেব, আপনাকে অনেকে ভগবান বলছে। স্বপন কুমারের অরণ্যদেব তো ব্যঙ্গ করে কুণাল ঘোষ বলেছিল, তাতে আমি মজাই পেয়েছিলাম। কুণাল ঘোষ অরণ্যদেব বলে সমালোচনায় মানে মজা পান, আপনাকে নিয়ে ট্রোল। কুণাল ঘোষ যা যা সমালোচনা করেছেন ইনি অত্যন্ত মজাদার ভাবে করেছেন, আমি সেগুলো অত্যন্ত এনজয় করেছি। আমি কুণাল ঘোষের সঙ্গে যখন দেখা হয়েছিল বলেছিলাম যে আপনি একজন নেতাকে বলেছিলেন উনি সকালে বিজেপি, দুপুরবেলা তৃণমূল, তারপরে আবার জনতা পার্টি বা কংগ্রেস এরকম, বা সম্বুধ শুক্র। হ্যাঁ, সম্বুধ শুক্র তৃণমূল, মঙ্গল বৃহস্পতি শনি উনি বিজেপি, আর রবিবার উনি রেস্ট নেন বলে আমরা খুব হাসাহাসি করেছিলাম, একদিন আড্ডা মারছিলাম। কিন্তু আপনার এই যে স্ট্যাচুটা আমরা অনেক ওপরে রেখে দিয়েছিলাম, এবার আপনি তো আমাদের পাশে বসছেন, রাস্তায় যাবেন, হাজার হাজার মানুষ। এটা আমি দীপক অধিকারী দেবকেও জিজ্ঞেস করেছিলাম, যার সিনেমা আমি দেখতে যাই 300 টাকা 400 টাকা খরচা করে, একবার হাত টাচ করে দিলে একজন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় অষ্টদশী। ঠিক সেরকম আপনাকেও একই কথা বলছি। জাজ সাহেব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে স্টেচার ছিল, এখন তো রাস্তায় দাঁড়িয়ে হয়তো তৃণমূলের 4টে চ্যাংড়া ছেলে আপনার বিরুদ্ধে ফ্ল্যাগ নিয়ে কথা বলবে। আমি আমার 56 বছর বয়সে জজ হয়েছিলাম, 61 বছর কিছুদিনের মাথায় আমি জজ সিট থেকে, জাজের সিট থেকে পদত্যাগ করে চলে এসেছি। ঠিক আছে, এই 56 বছরটা আমার কেটেছিল কি করে? 56 বছর কেটেছিল কি করে? আমি তো মানুষের সঙ্গেই মিশতাম। সমালোচনায় আপনার গা শোয়া হয়ে গেছে। সমালোচনা কে সমালোচনা করেছে? তৃণমূল কংগ্রেসের আজকে তৃণমূল কংগ্রেসের লোকগুলো তো দুর্বৃত্তরা, কিছু জানে না, অর্ধশিক্ষিত। তাপস রায় তো বেরিয়ে আসছে, তৃণমূল থেকে বেরিয়ে আসছে। মানে আপনি বলছেন তৃণমূল ইজ ইকুয়ালস টু দুর্বৃত্ত? সবাই নয়, কিন্তু একটা বিরাট অংশ চাকরি বিক্রি করলো কে? চাকরি বিক্রির এজেন্ট ছিল তো। এরা বলছে কোনো চাকরি বিক্রি হয়নি, এই বিকাশ রঞ্জন আপনারা সবাই মিলে এমন একটা ঘোট পাকিয়ে দিয়েছেন, ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না।
সম্পূর্ণ জেনে শুনে মিথ্যে কথা বলছে, প্রমাণ হয়ে গেছে, ডকুমেন্ট এসে গেছে যে কিভাবে চাকরিগুলো নষ্ট, চাকরিগুলো যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে অযোগ্যদের দেওয়া হয়েছে। নাহলে পরেশ অধিকারীর মেয়ে কি করে চাকরি পেল? তার তো কোনো লিস্টে নামই ছিল না। তাকে একেবারে একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, এরকম হাজার উদাহরণ দেওয়া যায়। স্যার আমাকে একটা কথা বলুন, এটা নিয়ে অনেক দর্শকও মেসেজ করছে আমাকে, যেহেতু আপনি আইনটা মানে আইনজ্ঞ শুধু নয়, আপনি এত মানে লেজেন্ডারি জায়গায় বাংলাতে রয়েছেন, সিএ আর কয়েকদিনের মধ্যে হয়তো লাগু হয়ে যাবে, সিএ বাংলায় কেন জরুরি? কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ বাংলা একটা বিরাট অংশে আপনার আন্তর্জাতিক সীমানা আছে, আন্তর্জাতিক সীমানা আছে। সেই আন্তর্জাতিক সীমানা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে বাইরে থেকে দুর্বৃত্ত ঢোকানো, যাদের অধিকাংশই হচ্ছে দুর্ভাগ্যবশত তারা মুসলিম। তাদেরকে নিয়ে এসে সরাসরি বলছেন তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম অনুপ্রবেশকারী ঢুকাচ্ছে? অবশ্যই, নাহলে ঢুকছে কি করে? তাহলে রেশন কার্ড, তাহলে ভোটার আইডেন্টি কার্ড কোথেকে পাচ্ছে? এগুলো নিয়ে তো বিশদ তদন্ত হওয়া দরকার। কোনো তদন্ত হলে তৃণমূল বলবে কেন তদন্ত হচ্ছে, কোর্ট কেন সিবিআই দিচ্ছে, জজ হচ্ছে সে অরণ্যদেব না কি সব, এইসব বলতে শুরু করবে সব ব্যাপারে। আজকে জানেন, আজকে আমি যখন চলে আসছি, প্রায় চলে আসবো, আমার চেম্বার থেকে বেরোচ্ছি, তখন আমার কাছে 3 জন আইনজীবী এলেন, এসে বললেন 100 দিনের টাকার আমাদের কাছে 1000 ডকুমেন্ট আছে, আমরা আপনাকে দেবো। বুঝেছেন? সেই ডকুমেন্টে একটা উদাহরণ দিলেন, সেই ডকুমেন্টে বাবা এবং মায়ের ছবি থাকতে হয়, যারা পাচ্ছেন তাদের ছবি থাকতে হয়। সেখানে বাবার ছবিটা তুলে একটি ছেলে তার নিজের ছবিটা বসিয়ে দিয়েছে, মাকে নিজের হাজবেন্ড তৈরি করেছে, মায়ের এতে একটা লাল রঙের কালি দিয়ে দিয়েছে, দিয়ে মা পেনশন পাচ্ছে, এগুলো হচ্ছে। সে বললো আমি আপনাকে দিয়ে যাবো ডকুমেন্ট, আপনার বাড়িতে গিয়ে দিয়ে যাবো, আপনার সঙ্গে দেখা হবে না কোর্টে, আপনার বাড়িতে গিয়ে দিয়ে যাবো। বাড়িতে এসে দিয়ে যাবেন। জজ সাহেব মানে এটা যদি গল্প না হয়, এটা যদি এইগুলো আপনি মানে আমার এখনো মনে আছে আপনি যে ধরনের মামলা বা যে ধরনের রায় বিভিন্ন সময় দিয়েছিলেন, হাত জোর করে, আমি নাম করছি না, বহু সংস্থার এবং যে অ্যাসোসিয়েশনের মাথা, তাদেরকে হাত জোর করে তাকে বলতে হয়েছে আমার চাকরিটা খাবেন না, বা আমার চাকরিটা নেবেন না, বা ইডিসিবিআই মিস করবেন না। 5 বার 5 জন মানুষকে বলতে হবে, আবেদন করতে হবে, মিছিল করতে হবে একটা এই ধরনের রায়ের জন্য। মানুষের মধ্যেই আসতে হবে, মানুষই শেষ কথা বলবে। অবশ্যই। তো কে শেষ কথা বলবে? তালপাতার সেপাই কে শেষ কথা বলবে? তালপাতার সেপাই তো জিতেছে। কে তালপাতার সেপাই জিতেছে? কিসের জয়? পাশ থেকে তার দুর্বৃত্তদের সরিয়ে দিন না, দেখবো কিরম যেতে, দেখবো কেমন যেতে। ওসব জেতা নাকি? 72 সালে 77 সাজানো বিধানসভা করেছিলেন, 77 পরে কি অবস্থা? কংগ্রেস বলে কোনো জিনিসই পশ্চিমবঙ্গে নেই। যদি সেটা না করতেন তাহলে হয়তো কংগ্রেস বলে একটা জিনিস থাকতো। এই যে 72 থেকে 77 যে গল্পটা সিপিএম বলে, তার মধ্যে তো কিছু সত্যতা আছে, কিছু সত্যতা তো আছে, তাই না? তাহলে কাশীপুর গণহত্যা সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল? করেনি। এইসব ঘটনা যদি কেউ ঘটে তাহলে সে আর রাজনীতিবিদ থাকে না। সে হতে পারে পাঞ্জাবের গভর্নর, হতে পারে আমেরিকাতে গিয়ে রাষ্ট্রদূত হতে পারে, কিন্তু মানুষের শ্রদ্ধা কোনোদিন অর্জন করবে না, তাকে মানুষ স্তুতি দেবে। মানে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে নতুন যিনি নবাগত সেনাপতি, তার চারপাশ থেকে পুলিশ যদি সরিয়ে নেওয়া হয়, তিনি হারবেন শুধু নয়, তৃণমূল দলটা উঠে যেতে পারে। হ্যাঁ, তৃণমূল দলটা উঠে যাবে। খুব বড় কথা বলছেন স্যার, আমি সেই কারণে আমি বিশ্বাস প্রকাশ করছি। তৃণমূল দলটা উঠে যাবে, তৃণমূল দল উঠে যাবে, শুধু 2টো গ্রেফতারির অপেক্ষা। 2টো গ্রেফতারি হোক না, আমরা তো চাইছি যে 2টো গ্রেফতারি হোক। কে নাম বলবো না এখন, নাম বলবো না। আপনি এই দুটো শব্দ বলে গোটা বাংলা নয়, গোটা দেশে যারা বাঙালিরা রিপাবলিক বাংলা দেখছেন, মানে আবার তারা নিজেদের মতো অ্যাসেস করুন না। 2টো গ্রেফতারি তৃণমূল দলটাকে ভেঙে ফেলে দেবে, সরিয়ে যাবে একেবারে, খুঁজে পাবেন না। হওয়া সম্ভব না। মানে আমি মানে রাজনৈতিক নেতার মতন বলছি না। জজ সাহেব আপনার কাছে কি মেরিট আছে? জজ সাহেব আমাকে বলবেন না, আমি জজ থেকে পদত্যাগ করেছি। আচ্ছা, রিটায়ার্ড জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি কি কোনো মেরিটের ভিত্তিতে বলছেন? আমি আমার অ্যাসেসমেন্টের, সোসাইটির অ্যাসেসমেন্টের ভিত্তিতে বলছি। দুজন মানুষের অ্যাসেসমেন্টের, তাদের গ্রেফতারি হওয়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই রয়েছে। মানে কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না, ঠিক আছে।
আপনি ভয় পাওয়ানোর একটা জায়গা তৈরি করছেন। আপনি কি বাংলায় বুলডোজার বাবা হওয়ার জন্য এসেছেন? একটা আতঙ্কের জায়গা তৈরি হতে পারে। বুলডোজার আমার অত্যন্ত প্রিয় বস্তু। বুলডোজার আপনার প্রিয় বস্তু? হ্যাঁ, কারণ যেখানে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে, আপনি কি বাংলায় বুলডোজার বাবা হবেন? আমি বলেছিলাম তো, যোগীর কাছ থেকে 3টে বুলডোজার ভাড়া করে আনুন, তাদের নাম দিন সেকুলার বুলডোজার, বলে যে বেআইনি নির্মাণগুলো আছে ওগুলো ভেঙে দিন, বলেছিলাম তো। তারপর আমি যে কটা বেআইনি নির্মাণ ভাঙার অর্ডার দিয়েছিলাম কিছুদিনের জন্য, আমার কাছে কিছু মামলা ছিল, প্রত্যেকটা ভাঙা হয়েছে। একটা হয়নি, শুধু প্রত্যেকটা বলবো না, একটা বাদে সব কটা ভাঙা হয়েছে। আপনি করছেন কি? সিস্টেমের সাথে তো মানে খেলা খেলছেন। সিস্টেম অত্যন্ত রটন হয়ে গেছে সিস্টেমটা। এই সিস্টেম কি আপনি ভাবছেন বিধান রায়ের আমলের সিস্টেম আছে? এমনকি জ্যোতি বসুর প্রথম 5 বছরের আমলের সিস্টেমও নেই। সিস্টেমটাই তো খারাপ হয়ে গেছে। সিস্টেমটা বদলে যাবে। কে বদলাবে? যদি বিজেপি বদলাবে। আপনি আশার আলো দেখাচ্ছেন যে বিজেপি বদলাতে পারবে? বিজেপি বদলাতে পারবে। শিক্ষিত সংস্কৃতিবান বাঙালিরা বিজেপিতে আসবে। বাঙালির অ্যাকসেপ্ট করতে একটু সময় হয়তো লাগছে, কিন্তু বাঙালি একদিন খুব শীঘ্রই বুঝতে পারবে যে বিজেপি। তৃণমূল তো বলে বিজেপি উত্তরপ্রদেশের পার্টি, বিজেপি তৃণমূল কোথাকার পার্টি ভাই? বাংলার পার্টি। পার্টি জয় বাংলা বলে তারা। বিশ্ব বাংলা বলে, সবই বলে। যাই হোক, তো বিজেপি কি কাউবেল্টের পার্টি তাই মনে হচ্ছে আপনার? আমি শুধু বলছি, কাল থেকে যখন আপনি রাস্তায় নামবেন তখন আপনাকে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি। নেতা কেন? বিজেপি আপনি নেতা নন, আপনি জননেতা নন। কোথায় নেতা? আমার পিছনে যদি 10,000 লোক থাকে তবে আমি নেতা। আপনার পেছনে এখন যদি আহ্বান করেন আপনার বাড়ির সামনে 10,000 লোক চলে আসবে? না, আমি মনে করি না। মানে আপনি কি প্র্যাগম্যাটিক হয়ে বলছেন, বাস্তবসম্মত হয়ে? নিশ্চয়ই। অনেক নেতা তো বলেন যে আমার ডাকে 1 লাখ লোক চলে আসবে, আপনি সেটা মনে করেন না? একদম মনে করি না একেবারে। হঠাৎ কি কাজ আমি করেছি যে আমার লোকের ডাকে? কি বলছেন আপনি? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কোনো কাজ করেন? এতে একটা হোয়াটসঅ্যাপ করে বলে দিলাম, বা একটা সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম যে আমি আপনার পেছনে আছি, সঙ্গে আছি, অমুক আছি, তমুক আছি, সেটা এক কথা। সত্যিকারে ডাক দিলে ময়দানে আসা, সেটা আর এক কথা। এইসব ভেবে আপনি নেমেছেন? হ্যাঁ, আমি জানি তো মানুষের চরিত্র জানি না। আপনি তো একটা বড় অংশের মানুষকে না নিয়ে নামছেন রাস্তায়। কেন? সিপিএম, বামপন্থীরা আপনাকে ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারার জায়গায় বোধহয় সিপিএম রেখে দিয়েছিল। সে রেখে দিতে সেটা তাদের সমস্যা, আমার সমস্যা নয়। কিন্তু সিপিএম এর সঙ্গে আমার তো তেলে এবং জলে মিলবে না। আমি কোনোদিন তো সিপিএম করিনি, যদিও আমার পরিবারের বহু মানুষ সিপিএম। তারা সবাই দুঃখ পাবে, অনেক বন্ধু বান্ধব তারাও দুঃখ পাবে। সিপিএম পরিবার থেকে এসে এখন বিজেপি করছেন, হ্যাঁ করা যায়? মানে বামপন্থীরা বিজেপিতে আসতে পারে? বামপন্থী আমি তো ছিলাম না কখনো। আমি তো কখনো সিপিএমও করিনি, কোনো বামপন্থী দলও করিনি। আপনি কি জাতীয়তাবাদী? অবশ্যই। মানে নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়, এটা আপনি মনে করেন? ভাবেন সেরকম ভাবে এক্সাম্পল যদি সেই দেশ আপনার আইন আদালতের মধ্যে এই ধরনের কিছু আপনার রায়ের মধ্যে বা কিছুতে পাওয়া গেছে? তার মধ্যে তো আমি এগুলো ছড়িয়ে দেবো না। আমি যখন লার্জার পাবলিক লাইফে আসবো তখন আমি আমার ভাবনাগুলো বলবো। এই পলিটিক্যাল ভাবনাগুলো আমার রায়ের মধ্যে কেন আসবে? আসেনি তো কখনো, আনার কথাও না। স্যার, আমার একটা প্রশ্ন আপনাকে, যে প্রশ্নটা খুব সিরিয়াস, যেটা সিএ নিয়ে বারবার আমার কাছে মেসেজ আসছে। সিএ আপনি বলে থেমে গেলেন যে তৃণমূলের, হ্যাঁ যেটা বলে থেমে গেলাম, ক্ষতিটা কার? কে ক্ষতিগ্রস্ত হবে? ভয়ের বাতাবরণ তৈরি হবে। কিসের ভয়ের বাতাবরণ? তৃণমূল বলছে যে এনআরসি করে সব সংখ্যালঘুদের বের করে দেবে। যারা বেআইনি ভাবে ঢুকে বসে আছে তাদের কাছে ভয়ের বাতাবরণ তৈরি হবে। কারা বেআইনি ভাবে ঢুকে বসে আছে? তাদেরকে কে ঢুকিয়েছে? কে তাদের ভোটার আইডেন্টি কার্ড দিয়েছে? তদন্ত হবে। তদন্ত হলেই বোঝা যাবে কোন নেতা ধরা পড়ে। এই আধার কার্ড নাকি বাতিল করে দিচ্ছে, বহু মানুষের আধার কার্ড থাকবে না। না, আধার একটা সামান্য একটা গুজব সব চটেছিল বা একটা কিছু হয়েছিল, তারপর আবার তো ঠিক হয়ে গেছে। কালকে তো ইলেকশন কমিশন বলেছে যে আধার না হলে অন্য কোনো ওই দিয়েও কাজ হবে, তাই না? সুতরাং আধার নিয়ে এত চেঁচামেচি করার কিছু আমি দেখছি না। তাহলে এবার আমরা শেষ করি, অনেকক্ষণ এবার আমরা শেষ করি। কিন্তু শেষ প্রশ্ন আমার, কিরকম লাগলো লাস্ট দিন? মানে আমি এখনো রিটায়ারমেন্ট ফেস করিনি, কিন্তু আমি পুরোনো চ্যানেলেও ছিলাম, তো তখন শেষ দিন বেরোনোর সময় একটা মানে খালি খালি লাগে। এত দিনের কিছু হয়নি, কি বলছেন? সত্যি? তার মানে আপনার নিশ্চয়ই কোনো বড় অফার আছে। কি অফার? কিছু আছে কি? মানে বিজেপি নেতা, দুবাইতে ফ্ল্যাট, দুবাইতে হোটেল। দুবাইতে কার হোটেল আছে? বুর্জ খালিফাতে। দুবাইতে কার হোটেল আছে? তাহলে জবাব চাই বাংলা। ঠিক আছে, কার হোটেল আছে দুবাইতে? আপনি বলবেন না এগুলো? খোঁজ নিন না, কার হোটেল দুবাইতে আছে, কার থাইল্যান্ডে আছে, এসব খোঁজ নিন। খোঁজ নিলেই পেয়ে যাবেন। আমাকে দিয়ে সব বলতে হবে কেন? যখন সময় আসবে নিশ্চয়ই আমি বলবো। মানে অনেক কিছু, এই পেঁয়াজের খোলস ছাড়ানোর মতো অনেক কিছু এখনো। পেঁয়াজের খোলস ছাড়ানোর বিপদ হচ্ছে শেষ পর্যন্ত আপনি কিছু পাবেন না, খোলসটাই ছাড়িয়ে যাবেন।
সেই জন্য শিবরাম চক্রবর্তী পেঁয়াজের নাম দিয়েছিলেন শতদল। একে একে আপনি পাতা ছাড়িয়ে যাচ্ছেন, আর কিছু পাল পেলেন না শেষকালে। পেঁয়াজের নাম আসলে শতদল। এবার এজেন্সিকে কি আপনি চিঠি চাপাটি লিখবেন? এই যে না না, চিঠি চাপাটিতে আমি খুব একটা বিশ্বাস করি না। আমি গণ আন্দোলনে বিশ্বাস করি। আর দাওয়াই? দাওয়াই তো বটেই। এই দাওয়াইটার নাম কি? আজকে রিপাবলিকে একটা নাম দিয়ে দিন না। দমদম দাওয়াই শুনেছি, না, না, ওই বুলডোজার বাবার বুলডোজার দাওয়াই শুনেছি। আপনার দাওয়াইটা কি হবে? গাঙ্গুলি দাওয়াই? না না, ওই সব গাঙ্গুলি দাওয়াই টাওয়াই নয়। আমার দাওয়াইটার নাম যদি কিছু হয়, মানুষের সম্ভ্রমবোধের প্রত্যাবর্তন। মানুষের আস্তে আস্তে না, মানে মানুষের মমতা আস্তে বন্দ্যোপাধ্যায়ের মাফিয়ারাজ বনাম মানুষের কণ্ঠস্বর, দুর্বৃত্তায়ন বনাম মানুষের কণ্ঠস্বরে, মানুষের কণ্ঠস্বরের জন্য ভিটামিন ডি ট্যাবলেট আপনি নিয়ে আসছেন। আমি এটা, এই শেষ প্রশ্নটা আমি নিজেও, কারণ ভিটামিন ডি, সংবাদপত্র, আপনি ভিটামিন ডি বললেন, আমি বলবো ভিটামিন ডি মানুষের কণ্ঠস্বরের কোনো উন্নতি ঘটায় না। মানুষের কণ্ঠস্বরের উন্নতি ঘটানোর জন্য মানুষের শির দাঁড়ানো লাগে। আজকে সকালে বলেছিলেন যে শির দাঁড়াটা নিজের খাটের তলায় না খুঁজে ওটা নিজের পিঠেই আছে, দেখুন ওটাকে একটু সোজা করে দাঁড়ান। তা অনেকে কি চিংড়ি মাছের মতন শিরদাঁড়া বিহীনভাবে ঘুরছে? নিশ্চয়ই, তারা ভুলেই গেছে তাদের শির দাঁড়া আছে, কিন্তু তারা ফিরে পেতে চায়। তারা ফিরে পেতে চায়, আমি তাদের দেখেছি। তারা একটা অবলম্বন চায়, সেই অবলম্বন পেলেই তারা দাঁড়াবে। সেই অবলম্বন কি চলে এসছে? হিয়ার ইট কামস। এসছে কিনা আমি বলতে পারবো না, সেটা তারা যারা পাচ্ছেন না। গ্র্যান্ড পিয়ানোটা রয়েছে, পিয়ানোর শব্দ, রেড কার্পেট পাতা, আসিলেন সেই রাজা। না না, কোথায় রাজা? এটা রাজা রাজা তো কোথায় দেখছেন? গ্র্যান্ড পিয়ানোটা তো একজন শিক্ষার্থীর পিয়ানো, আমার পিয়ানো নয়। ঠিক আছে, একটা কার্পেট পাতা আছে, ওই এ থেকে কেনা কোরিয়ান মাল, এটা কিছু দামি নয়। দু কামরার ফ্ল্যাট থেকে তো অনেক বড় সরকারি আবাসনে হয়তো যেতে হতে পারে। কেন? দিব্যি আছে এখানে। কোন সিট থেকে দাঁড়াবেন সেটা বললেন না এখনো। আমি জানি না পছন্দ কোনটা? আমি জানি না। যেখানে যেখানে আপনার কথায় তালপাতার সেপাই দাঁড়াবে তার বিরুদ্ধে? আমার পছন্দের কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, আর এটা বিজেপির উচ্চতর মহল, তারা ঠিক করবেন যে আদৌ তারা আমাকে দাঁড় করাবেন কিনা, টিকিট দেবেন কিনা, দাঁড় করালে কোথায় দাঁড়াবেন। আর সবাইকে আহ্বান করবেন, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, সবাইকে আপনাকে ভোট দিতে। প্রত্যেকটা ভোটারকে আহ্বান করব, যদি আমাকে দাঁড়াতে হয় তাহলে আমি প্রত্যেকটা ভোটারকে আহ্বান করব ভোটটা দিতে বিজেপিকে। ঠিক এই জায়গাতে, কারণ বাংলায় আমি মনে করেছি যে তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছোড়ার জন্য সিপিএম উপযুক্ত নয়। না, সিপিএম নিজেই তো হারিয়ে গেছে। একটাও সিট পাবে না বলে মনে হয়? একটাও পাবে না। বিজেপি তৃণমূলের মধ্যেই সিটের, বিজেপি তৃণমূল, কংগ্রেস একটা দুটো হয়তো পেতে পারে। বেশ, অধীর চৌধুরীর খুব প্রভাব আছে ওইদিকে, উত্তর দিকে। অধীর চৌধুরী কিছু দুটো সিট হয়তো পেতে পারে। রাম ফ্যাক্টর হবে, শ্রী রামচন্দ্রর যে আবেগ। আমি অযোধ্যাতে গিয়ে দেখলাম ভয়ঙ্কর। এক্ষুনি রাম পশ্চিমবঙ্গে ফ্যাক্টর হবে না। পশ্চিমবঙ্গে রামের ফ্যাক্টর তো অনেক দেরি আছে, হয়তো দরকারও পড়বে না। কিন্তু এই মানে নোংরা ময়লাটা মোছানো গেছে যে শ্রী রামচন্দ্র বহিরাগত নয়, বাংলার রাম, বাঙালির রাম, শ্রীরামচন্দ্র ছিলেন, আছেন, থাকবেন, এটা হয়তো মোছানো গেছে। বেশ, অনেক ধন্যবাদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। আমি বলতে অভ্যস্ত। একদম বলবেন না জননেতা অভিজিৎ গাঙ্গুলি। না, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ওটা ছেড়ে দিয়ে আপনি বলবেন যে ফালতু লোক অভিজিৎ গাঙ্গুলি, তিনি টিভির সামনে বসেছিলেন, এসব বাজে কথা বলে গেলেন। বেশ, বাংলার মানুষ বিচার করুক। ফালতু লোক অভিজিৎ গাঙ্গুলি না, অনেক কিছু বদলে দেওয়ার। বুলডোজার বাবাকে পছন্দ করেন এবং বাংলাতেও নতুন কোনো দাওয়াই নিয়ে আসতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ থেকে রিপাবলিক বাংলা এটা ঐতিহাসিক একটি সাক্ষাৎকার নিচ্ছে, যেখানে আজ থেকে অভিজিৎ গাঙ্গুলি, শুধু অভিজিৎ গাঙ্গুলি, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আপাতত মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা থেকে আমি এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর অন্য সমস্ত খবরের জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।